সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে এইচএসসি পরীক্ষা 2024 সালের ভূগোল প্রথম পত্রের সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকে আমার প্রথম আলোচনা। সৃজনশীল প্রশ্ন ও উত্তর, বিষয় ভূগোল প্রথম পত্র। আলোচক হিসাবে আমি আছি মোহাম্মদ আকবর আলী। এখানে আমার একটা ছবি দেওয়া আছে এবং নিচে নাম লেখা আছে। এটা আমার ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটা সবাইকে সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকে আমি যে ক্লাসটা নিব সেটা হচ্ছে এইচএসসি ভূগোল প্রথম পত্র সৃজনশীল প্রশ্ন উত্তর 2024। 2024 সালের এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথম পত্রে যে প্রথম সৃজনশীল যে প্রশ্নটা এসেছে সেটা আমি আলোচনা করার চেষ্টা করব। এখানে দেখো লেখা আছে বাংলাদেশের ভূপ্রকৃতি। কতে লেখা আছে কর্দম ও বেলে পাথরের মিশ্রণে গঠিত। খতে লেখা আছে মাটির রং ধূসর লালচে, বৃহত্তম সোপান অঞ্চল হিসেবে পরিচিত। এই দুইটা কথা দ্বারা আমাদেরকে কি বুঝি? আসলে এখানে বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করতে বলছে বা বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে একটা উদ্দীপক দেওয়া আছে। কতে আছে কি কর্দম ও বেলে পাথরের মিশ্রণে গঠিত। এটা কোন অঞ্চলকে নির্দেশ করছে? এটা টারশিয়ারি যুগের পাহাড়কে নির্দেশ করছে। খতে আছে মাটির রং ধূসর ও লালচে, বৃহত্তম সোপান অঞ্চল হিসেবে পরিচিত। এটা কোন অঞ্চলকে নির্দেশ করছে? এটা হচ্ছে প্লাস্টোসিন কালের সোপান সম্পর্কে নির্দেশ করছে, অর্থাৎ মধুপুর ভাওয়ালের গড়, বরেন্দ্র ভূমি এবং কুমিল্লার যে লালমাই পাহাড় আছে এটা সম্পর্কে আলোচনা করতে বলছে। এইটা সম্পর্কে এখানে ইঙ্গিত দেওয়া আছে। এখানে ক নম্বর আমি ক আর খ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলো আমি অন্যভাবে দিয়ে দিয়েছি এবং এখানে আমি গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর আলোচনা করার চেষ্টা করব। উদ্দীপকে উল্লেখিত খ অঞ্চলের বর্ণনা দাও। উদ্দীপকে উল্লেখিত খ অঞ্চলের বর্ণনা দাও। দ্যাট মিনস এটা কি বোঝানো হয়েছে? মাটির রং ধূসর লালচে, বৃহত্তম সোপান অঞ্চল অর্থাৎ প্লাস্টোসিন কালের সোপান অঞ্চলের বিবরণ এখানে দিতে বলা হয়েছে। উদ্দীপকে উল্লেখিত ক অঞ্চলের গুরুত্ব বিশ্লেষণ করো। ক অঞ্চল মানে টারশিয়ারি যুগের পাহাড়, অর্থাৎ উত্তর পূর্ব অঞ্চলের পাহাড়, দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়, এই পার্বত্য অঞ্চলকে এখানে আলোচনা করতে বলছে। তো যাই হোক, আমি আলোচনায় আসি। প্রথমে আমরা আলোচনায় আসি যে উদ্দীপকে উল্লেখিত খ অঞ্চলের বর্ণনা দাও। যেটা আমি আগেই বললাম প্রশ্নটা, এখানে উদ্দীপক যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্লাস্টোসিন কালের সোপান সময়ের বর্ণনা দিতে বলেছে। উত্তরটা যদি বলা হয় এখানে আসলে নাম্বার তো 3, প্রশ্নের মান হচ্ছে 3, সেই হিসাবে আমার উত্তরটা ততটুকু হওয়া দরকার। এই ব্যাখ্যা দিতে গেলে তো অনেক বড় হয়ে যায়। তারপরও আমি সংক্ষিপ্ত ভাবে একটু আলোচনা করি। উদ্দীপকে উল্লেখিত খ অঞ্চল হলো প্লাস্টোসিন কালের সোপান সমূহ। এই কথাটুকু তোমাকে লিখতে হবে। নিম্নে এই প্লাস্টোসিন কালের সোপান সমূহের বিবরণ দেওয়া হলো। আনুমানিক 25,000 বছর পূর্বের সময়কে প্লাস্টোসিন কাল বলে। উত্তর পশ্চিমাংশের বরেন্দ্র ভূমি, যেটা আমি আগেই বলেছি। মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড়, কুমিল্লা জেলার লালমাই পাহাড় বা উচ্চভূমি এই অঞ্চলের অন্তর্গত। 3টা অঞ্চল প্লাস্টোসিন কাল এসব সোপান গঠিত হয়েছিল বলে ধারণা করা হয়। এবার আমরা এই 3টা অঞ্চল সম্পর্কে একটু আলোচনায় আসি। প্রথমে মধুপুর ও ভাওয়ালের গড়। এই যে এই অঞ্চলটা মধুপুর ও ভাওয়ালের গড়, টাঙ্গাইল জেলার মধুপুর ও গাজীপুর জেলার ভাওয়ালের গড় অঞ্চলটি প্লাস্টোসিন যুগে অর্থাৎ আজ থেকে অর্ধ মিলিয়ন বছর পূর্বে বরফ
যুগের পরোক্ষ প্রভাবের ফলে গঠিত হয়েছিল। এই অঞ্চলের মাটির রং লালচে এবং ধূসর। এ চত্বর ভূমিতে পত্র পতনশীল বৃক্ষের বনাঞ্চল সৃষ্টি হয়েছে। মধুপুর ও ভাওয়ালের গড় অঞ্চলটি উত্তরাংশ পার্শ্ববর্তী প্লাবন ভূমি থেকে একটু উঁচু, প্রান্তভাগ খাড়া ঢাল বিশিষ্ট। এই অঞ্চলটি গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ জুড়ে বিস্তৃত। এই যে অঞ্চলটা এখানে দেখানো হয়েছে, গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল জুড়ে এটা বিস্তৃত। তাহলে মধুপুর এবং ভাওয়ালের গড় সম্পর্কে একটু আলোচনা হলো। এরপর আসো বরেন্দ্র ভূমিটা কোথায়। বরেন্দ্র ভূমিটা হচ্ছে রাজশাহীতে। অর্থাৎ বরেন্দ্র ভূমি হলো বেঙ্গল বেসিনের বৃহত্তম প্লেস্টোসিন যুগের ফিজিওগ্রাফিক ইউনিট। এটি বাংলাদেশের রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগের অধিকাংশ, দিনাজপুর, রংপুর, পাবনা, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট জেলা অর্থাৎ পশ্চিমবঙ্গ, ভারতের সম্পূর্ণ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, অধিকাংশ মালদা জেলা পূর্ণ করে। এইটা আমরা পেলাম বরেন্দ্র ভূমি। এই যে এখানে যে জেলাগুলো আমার এই যে চিহ্নিত দেওয়া আছে, এগুলোকে বোঝানো হয়েছে। এবার আসো লালমাই পাহাড়, যেটা কুমিল্লা জেলাতে অবস্থিত। লালমাই পাহাড় বাংলাদেশের কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় অবস্থিত একটি বিচ্ছিন্ন পর্বত শ্রেণী। প্রায় 25 লক্ষ বছর আগে প্লাস্টোসিন যুগে এই পাহাড় গঠিত বলে অনুমান করা হয়। সেই হিসাবে এটি বাংলাদেশের বরেন্দ্র ভূমি এবং মধুপুর ভাওয়ালের সমকালীন সমকালীন এটা তাহলে আমরা প্লাস্টোসিন কালের সুপার সময়ের একটা সংক্ষিপ্ত বিবরণ এখানে লিখলাম। এর চেয়ে বেশি লিখতে পারবে না সময়ের স্বল্পতার কারণে। এরপরে আসো আমরা ঘ নম্বর যে প্রশ্নটা ছিল, সেটা ছিল যে উদ্দীপকে ক অঞ্চলের গুরুত্ব বিশ্লেষণ করো। ক অঞ্চল বলতে আমরা আগেই বলেছি যে এখানে উদ্দীপকের ক অঞ্চলটি হলো টারসিয়ারি যুগের পাহাড়ি অঞ্চল। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের টারসিয়ারি যুগের পাহাড়ি অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়। এখানে বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চল এবং দক্ষিণ পূর্ব অঞ্চলে যে পাহাড়ি অঞ্চল রয়েছে টারসিয়ারি যুগে, সেটাকে বর্ণনা দিতে বলছে। সেটা গুরুত্ব বিশ্লেষণ, এটা বর্ণনা নয়, এটার এই অঞ্চলটার গুরুত্ব বিশ্লেষণ করতে বলছে। এর প্রশ্নটার উত্তর অধিকাংশ দেখেছি যে তারা বিবরণ দিয়ে দিয়েছে, কিন্তু এটা ঠিক না। এটা করেছে গুরুত্ব বিশ্লেষণ করার জন্য। এই অঞ্চলের গুরুত্ব কি জন্য গুরুত্বপূর্ণ, এই চট্টগ্রাম, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এই অঞ্চলটা কেন গুরুত্বপূর্ণ, অথবা সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলটা কেন গুরুত্বপূর্ণ, এই জন্য এই পাহাড়ি অঞ্চলটা কেন গুরুত্বপূর্ণ সেটা এখানে আলোচনা করতে হবে। আমি এখানে আমরা যদি এইভাবে একটু লিখে নেই তাহলে মনে রাখার জন্য সুবিধা এবং উত্তরটা সঠিক হয়। আমরা যদি বলি প্রথম পয়েন্টটা সৌন্দর্যের লীলাভূমি হিসাবে, অসংখ্য চিরসবুজ ছোট বড় বৃক্ষরাজি দ্বারা পাহাড়গুলো আবৃত, যা বাংলাদেশকে একটি স্বর্গীয় লীলাভূমিতে পরিণত করেছে। আমরা অধিকাংশ দিন এখানে আমরা দেখি যে একটা চিরসবুজ অঞ্চল সৌন্দর্যের লীলাভূমি হিসেবে পরিচিত এই চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেটের পাহাড়ি অঞ্চলটা। তারপরে পর্যটন কেন্দ্র হিসাবে কিন্তু খুবই বিখ্যাত সুন্দরবন, খাগড়াছড়ি, সিলেটের পাহাড়গুলো এতই মনোমুগ্ধকর যে এই অঞ্চলটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। এগুলো ব্যাখ্যা দিতে গেলে তো আরো অনেক বিষয় বলা যায়, সেটা আমার দরকার নাই। তাহলে এই পর্যটন কেন্দ্র হিসাবেও এই বাংলাদেশের চট্টগ্রাম, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, সিলেট এই অঞ্চলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুম চাষ, জুম চাষ কোথায় হয়, জুম চাষ সাধারণত কাকে বলা হয়? পাহাড়ি অঞ্চলে আদিম অধিবাসী যারা বসবাস করে, তারা এক এক জায়গায় পাহাড়, সেখানে তো জীবন যাপন করা কষ্টসাধ্য বিধায় সেখানে কি করে, পাহাড় কেটে সেখানে ফসলের চাষ করে। এই পাহাড় কেটে এক জায়গায় থেকে আর এক জায়গায় যে আর এক প্রথম একটা সিজন পাহাড় কেটে যে ফসল উৎপাদন করে, সেখানে রেখে আর একটা জায়গায় চলে যায়। এইভাবে যে পদ্ধতিতে যে ফসল উৎপাদন করা হয়, সেটাই মূলত জুম চাষ। এখানে পাহাড়ি অঞ্চলের পাহাড় কেটে জুম পদ্ধতি চাষকে বিভিন্ন ফসল উৎপাদন করে জীবিকা নির্বাহ করে। এই অঞ্চলে জুম পদ্ধতিতে
আনারস, পেঁপে, আরো অনেক ফসল এখানে উৎপাদন করা হয়। চিরসবুজ বনভূমি, এই বনভূমিটা অত্যন্ত চিরসবুজ। এই অঞ্চলে কি হয়, শাল, সেগুন, গজারি, কড়ই, টিক, চাম্বল প্রভৃতি বহু মূল্যবান বৃক্ষ জন্মে, যা আমাদের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে। তাহলে এই অঞ্চলের এই বৃক্ষগুলো আমাদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এইভাবে তোমাদের আলোচনায় আসতে হবে। বাঁশ ও বেতভূমি বিদ্যমান, এখানে প্রচুর পরিমাণে বাঁশ জন্মে। এই অঞ্চলের অফুরন্ত বাঁশ সম্পদের উপর ভিত্তি করে কর্ণফুলী কাগজের কল ও রেয়ন মিল প্রতিষ্ঠিত হয়েছে। সেদিক দিয়ে বিবেচনা করলে এই অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। প্রাকৃতিক সম্পদ বলতে এখানে কতিপয় স্থানে প্রাকৃতিক গস, কয়লা, পাথর প্রভৃতি প্রাকৃতিক খনিজ সম্পদ রয়েছে, যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর কি হয়, পাহাড়ি ঢালে চা উৎপাদন হয়, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বিষয়, বা যা বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিলেটের পার্বত্য অঞ্চল প্রচুর বৃষ্টিপাত হয়, তাই এখানকার পাহাড়ের ঢালে প্রচুর চা উৎপন্ন হয়। বাংলাদেশের অধিকাংশ চা বাগান এই অঞ্চলে অবস্থিত। এখানে দেখো, চা উৎপাদনের জন্য শর্ত হচ্ছে সাধারণত উঁচু ভূমি হতে হবে, যেখানে পানি বাঁধে না, বর্ষার পানি। যেহেতু পাহাড়ি অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়, চায়ের জন্য প্রচুর বৃষ্টিপাতের প্রয়োজন হয়, কিন্তু সেই পানি যদি চায়ের পাতা, চা গাছের নিচে গোড়ায় বেঁধে থাকে, তাহলে চা উৎপাদন হয় না। এদিক দিয়ে এটা অত্যন্ত মানে সিলেট অঞ্চলটা চা উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী একটা স্থান। এই জন্য আমরা যদি এইভাবে আলোচনায় আসি, কি জন্য এই টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চলটা গুরুত্বপূর্ণ, সেগুলো আলোচনা। সুতরাং বলা যায় বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চল আমাদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আহ আহ, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এইটুকু আলোচনা করলেই এটাই তো অনেক বড় উত্তর হয়ে গেল, তোমরা সাধারণত 3 নম্বর পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই প্রেজেন্টেশন। আমার এই উপস্থাপনটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।